দর্শক, ঈদ মোবারক। ঈদের সামান্য বিরতির পর আবারও ফিরলাম যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা নিয়ে, প্রেজেন্টেড বাকিল শানছেন। আপনার সঙ্গে থাকছে মাহফুজ মিশু। আজকের এই অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয় রাত 11টায়, সেই সাথে ফেসবুক, ইউটিউবে লাইভ হয়। আমরা এই অনুষ্ঠানে মূলত আলোচনা করি রাজনীতি নিয়ে। এই ঈদের এই সময়টায়, বিশেষ করে ঈদ যাত্রা নিয়ে, বিএনপি সরকারের প্রথম ঈদ যাত্রা কেমন হলো, মানুষ কতখানি নিরাপদ ছিল, ভোগান্তি বাড়লো নাকি কমলো, সেসব বুঝতে চাই। সেই বোঝার পাশাপাশি ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধকে কেন্দ্র করে যে সমস্ত পরিস্থিতি, বিশেষ করে জ্বালানি তেল নিয়ে সেই সংকট বাংলাদেশকে কতখানি ভোগাচ্ছে, এটা কি জ্বালানি তেলের ঘাটতি নাকি সিদ্ধান্তহীনতা, এসব নিয়ে আমরা কথা বলতে চাই। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। তিনি জামাতের অর্থাৎ বিরোধী দলীয় সদস্য জাতীয় সংসদে। ব্যারিস্টার মোমেন, আপনাকে স্বাগত এবং ঈদের শুভেচ্ছা নেবেন। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বিএনপি দলীয় এমপি ফরিদপুর 4 আসনের শহীদুল ইসলাম বাবুল। বাবুল ভাই, আপনাকেও স্বাগত। বাবুল ভাই জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদকও। এবং আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন, তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক। স্যার, আপনাকেও স্বাগত। আমি একটু প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি একটু আগে, আপনি যদি নিজ থেকে আগে একটু বলেন যে সার্বিকভাবে এবারের একটা নতুন সরকার এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রোজা, তারপর ঈদযাত্রা নিয়ে আমাদের অভিজ্ঞতা বরাবর ভোগান্তির, কষ্টের, বহু মানুষের প্রাণ ঝরে। এবারের ঈদযাত্রাকে আপনি কিভাবে দেখেন, বিশেষ করে দুর্ঘটনার আঙ্গিকে, ভোগান্তির আঙ্গিকে এবার ঈদযাত্রা কেমন হলো বলে আপনাদের মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রা আমাদের বাংলাদেশের অভিজ্ঞতায় একটা ব্যাপক আপনার জনস্রোতের যাত্রা। আপনার ঢাকা শহর থেকে প্রায় 80 লক্ষ থেকে প্রায় 1 কোটি লোক আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য যায়। এবং এই যে একটা বিশাল জনস্রোতের 2-3 দিনের মধ্যে সারা দেশব্যাপী যাওয়ার ব্যাপারটা, এটা আসলেই একটা চ্যালেঞ্জিং যে কোনো আপনার দেশের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কের জন্য। এবং আমাদের নেটওয়ার্ক এবং আমাদের যে ট্রান্সপোর্টেশনের যে সক্ষমতা, সেটা এমনিতেই বলতে গেলে আপনার অতিরিক্ত, মানে রিডান্ডেন্সি যেটাকে আমরা বলি, যে একটু বাড়তি সবসময় থাকে, সেই জিনিসটা কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশনের যে আপনি রেল বলেন, লঞ্চ বলেন, কিংবা আমাদের বাস সিস্টেম বলেন, অলরেডি কিন্তু সাধারণ দৈনন্দিন যে আপনার যে চাহিদা, সেটাই জাস্ট কোনোভাবে মিট করে। আপনার নর্মাল ডেতেও কিন্তু ট্রেনের টিকিট মানে সচরাচর পাওয়া যায় না, অনেক আগে আপনি যদি না কেটে রাখেন। তো সেই জায়গায় যখন এই 70-80 লক্ষ প্রায় 1 কোটি লোক যখন একসাথে আপনার এই শহর ত্যাগ করে তাদের পরিবার পরিজনের সাথে ঈদ যাত্রার জন্য যাতায়াত করার কাজ শুরু করে, তখন এটা সত্যিই একটা মহারূহ একটা বিষয় হয়ে দাঁড়ায়। এবং একটা অত্যন্ত সুখের বিষয় যে আমাদের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ওনাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। এবং একটা প্রচেষ্টা আমরা শুরু থেকেই দেখেছিলাম যে মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করার জন্য যতটুকু যা কিছু করা যায়। কিন্তু একই সাথে আবার নতুন সরকারের আপনার অভিজ্ঞতারও ঘাটতি থাকে, কারণ ওনারা তো সবাই নতুন এসছেন। তো সব মিলিয়ে আমি বলবো যে মোটামুটিভাবে ভালোই ছিল। অন্তত গত পরশু দিনের যে বেশ কয়েকটা দুর্ঘটনা একই দিনে, এই এপিসোডটাকে বাদ দিলে মোটামুটিভাবে কিন্তু একটা আপনার কি বলে যে একটা সহনশীল পর্যায়ে ছিল ভোগান্তিটা আর কি। তো এই দুর্ঘটনার জন্য যে একটা আপনার একটা গভীর শোকের ছায়া, সেটা হয়তো পুরো জিনিসটাকে একটু আপনাকে একটু বিষাদময় করে তুলেছে। এই আপনার একই দিনে প্রায় 20 জনের বোধহয় প্রাণহানি ঘটেছে এবং আরো অনেকে আহত হয়েছেন। এটা খুবই দুঃখজনক। আপনি যখন ঈদ আনন্দের মধ্যে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো দেখেন, তখন স্বাভাবিকভাবেই গোটা জাতির বিবেককে একটু নাড়া দিয়ে যায়।
এবং সেই জায়গাগুলোতে কাজ প্রফেসর করার মোয়াজ্জেম, আপনাকে একটু আসলে থামাই, আমি প্রচুর- একটু সরকার দলীয় সংসদ সদস্য জনাব শহীদুল ইসলাম বাবুলের কাছে যেতে চাই। এমপি মহোদয়, আপনি নিশ্চয়ই শুনছিলেন, ভোগান্তি কমানোর জন্য সরকারের নানান প্রচেষ্টা ছিল। সড়ক পরিবহন সেতুমন্ত্রী থেকে শুরু করে হাইওয়ে পুলিশ তারা চেষ্টা করেছেন, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল। ফলে আপনারা কিভাবে দেখেন? আপনি নিজেও ঢাকার বাইরে ঈদ করেছেন, ওভারঅল ঈদ যাত্রায় আপনি মানে নিজের দল বা নিজের সরকারকে কত নম্বর দিবেন 10-এ আসলে, শহীদুল ইসলাম বাবুল? যারা নতুন একটা সরকার বা নতুন একটা বাস্তবতা, হ্যাঁ, এটা ঠিক যে ঈদ মানে আমাদের একটা সবচেয়ে বড় উৎসব। সবচেয়ে বেশি মানুষ মুখ করে আমাদের ঈদকে কেন্দ্র করে। প্রত্যেকেই শেকড়ের টানে, নারীর টানে গ্রামে যায়, মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, ভিটে মাটিতে যেতে চায় এবং গিয়েছে। কিন্তু হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা, দুর্ঘটনা তো আছেই, কিন্তু একেবারে মানে বিশৃঙ্খলা বা মারাত্মক কোনো একেবারে এই আমার অন্তত চোখে আমি পড়েনি। হ্যাঁ, দুর্ঘটনার খবর দেখেছি, ভাড়া কম বেশি এ বিষয়েও হয়েছে, যেটা আমাদের সবসময় দীর্ঘদিনের একটা কালচার। ঈদের সময় পরিবহন মালিক, শ্রমিক বা এই অতিরিক্ত মুনাফা করে থাকেন। তো এবারও করেছে, করেনি সেটা না। কিন্তু সরকারের প্রচেষ্টা ছিল এবং ভয়ংকর কোনো বিশৃঙ্খলা বা মারাত্মক কোনো মানুষের মানে কষ্ট বা দুর্ভোগ এরকম আমরা খুব একটা দেখিনি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ভালো ঈদের যাত্রাটা একেবারে মানে অগ্রহণযোগ্য বা একেবারে তিক্ত বা একেবারে খারাপ হয়েছে সেটা আমি মনে করছি না। আমার আমার দৃষ্টিতে আমি যদি মানে নির্মোহভাবে বলি আরকি। আর যদি নির্দলীয় ভাবে বললে তো সেটা বলবো যে না কোনো ব্যত্যয় নাই, কিচ্ছু নাই, একেবারে সুখের স্বাচ্ছন্দ্যে ছিল। বাট সেটা যদি না বলি, তবে এতটুকু বলবো যে ঈদ যাত্রাটা তুলনামূলকভাবে ভালোই ছিল নতুন সরকারের জন্য এবং সরকারের পক্ষ থেকে নানাবিধ যত রকমের প্রচেষ্টা থাকার প্রয়োজনীয়তা থাকবার কথা সমস্ত প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। জি, আমি একটু ব্যারিস্টার মোমেন আপনার কাছে শুনতে চাই, আপনিও কি তাই মনে করেন ঈদ যাত্রা যথেষ্ট ভালো ছিল? না, আসলে এটা আমিও মনে করি না, দেশবাসীও মনে করে না। দেখেন, সমস্যা নতুন সরকার দায়িত্ব নিয়েছে, মিসম্যানেজমেন্ট হতেই পারে, কিন্তু আপনি যদি আউটরাইট প্রথমেই ফ্ল্যাট ডিনায়াল দিয়ে দেন যে না সব ভালো হয়েছে, আমাদের যোগাযোগ মন্ত্রী যেটা বললেন যে উল্টা নাকি ভাড়া সাজছে, ভাড়া নেয় নেই, এইটা আসলে ভালো লক্ষণ না। এটা আমরা আগেও দেখেছি, যারা এরকম করেন তারা আসলে সমস্যার সমাধান করতে চান না, জনগণ এটা ভালোভাবে নেয় না। দেখেন, এই যে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট আমাদের এই সময়ে যে একটা সমস্যাটা হয়, ঈদ যাত্রা যেটা বললেন, কয়েক কোটি লোক বাড়ি যায়, এক্ষেত্রে কয়েকটা বিষয় থাকে। একটা হলো আপনার নিরাপত্তা, এটা হলো সবচেয়ে বড় দিক। এরপরে ট্রাফিক কন্ট্রোল একটা বড় দিক, এবং ভাড়াও একটা বড় দিক। আপনি যদি দেখেন এই তিনটা ক্ষেত্রেই কিন্তু আমাদের সরকার ব্যর্থ হয়েছে। প্রথমে আমি নিরাপত্তার বিষয়টা আসি, যে করুণ দৃশ্য আমরা দেখলাম, প্রেগনেন্ট ওয়াইফকে বাঁচাতে যে হাজব্যান্ডের 20টার বেশি প্রাণহানি। এখানে আপনি নিরাপত্তার কথাটা আপনি বলতে পারেন না যে এটা আপ টু দ্য মার্ক ছিল অ্যাট অল। তারপরে আপনার ভাড়ার বিষয়ে আমরাও সেখানে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, একটা মহিলা কান্না করছে, আর সেখানে মানে কীভাবে দাম্ভিকভাবে সে কন্ট্রাক্টর কিংবা বাসার মালিক বলছে ভাড়া না থাকলে যাবেন না, 500 টাকার ভাড়া আপনি 2000 টাকা দেবেন না কেন? তো এইগুলা তো আমরা কোনো সলিউশন দেখি নাই। এরপরে ট্রাফিক জ্যামের কথা যদি বলেন, ঈদের আগের দিন 14 ঘন্টা পর্যন্ত বড় জাম ছিল, 40 কিলোমিটার পর্যন্ত যমুনা সেতুর এদিকে ওদিকে। তো এই সকল কিছু মিলে আপনার জনভোগান্তি ছিল, এটাকে আপনার স্বীকার করতেই হবে। হ্যাঁ, নতুন সরকার ক্ষমতা নিয়েছে, তারা এটা স্বীকার করতে পারতেন, তা না করে যেটা এখন ফ্ল্যাট ডিনায়াল দেওয়া হয়েছে, এটা আসলে আমি মনে করছি না ভালো লক্ষণ। এটা আমাদেরকে ভবিষ্যতে, যেটা সামনেও ঈদ আসবে, আরও ঈদ আসবে, 5 বছরে 10টা ঈদ আসবে, আপনাকে এই 3টা জিনিস খুব ভালোভাবে ট্যাকেল দিতে হবে। একটা হলো নিরাপত্তা, জি, রোড সাইড নিরাপত্তা, এটা আপনি কীভাবে দিবেন এটা আগে থেকে চিন্তা করতে হবে। ভাড়াটা যেন বেশি না নেয়, 4 গুণ, ডবল 4 গুণ ভাড়া নিয়ে কথা বলছি আমরা, তো ডবল না, 4 গুণ। এবং একই সাথে ট্রাফিক কন্ট্রোলটা, এই 3টা জিনিস আমাদেরকে মানে ম্যানেজ এই করতে 3টা হবে। বিবেচনায় ঈদ যাত্রাটা ভালো হয়নি বলে আপনার ভালো মূল্যায়ন? হয় না বলে আমি মনে করি। এটা আপনার দলেরও কি একই রকম মূল্যায়ন? সাধারণ মানুষ এরকমই মনে করে, জি, আমি জি। যেভাবে কথা বলে বুঝেছি। জি, আমি একটু আবারও অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন স্যার, আমি একটু আগে দেখছিলাম যে রোড সেফটি ফাউন্ডেশন একটা হিসাব দিচ্ছে 3 ঘন্টা আগে। তারা বলছে এবারের ঈদের এই 8 দিনের যাত্রায় 204 জনের প্রাণ ঝরেছে সড়কে, যেটি আবার অন্য বছরের তুলনায় খানিকটা কম। এবং এই কমের পেছনে তারা যেটি বলছে যে জ্বালানি সংকটের কারণে এবার মহাসড়কে মোটর সাইকেলের উপস্থিতি তুলনামূলক কম ছিল, যে কারণে হয়তো প্রাণহানির সংখ্যা খানিকটা কম। আরও বিস্তারিত তথ্য হয়তো আসবে, যাত্রী কল্যাণ সমিতি এটা নিয়ে কাজ করেন, আপনারা কাজ করেন।
আমরা জানি না মানে মানে মৃত্যুর ঘটনাকে সংখ্যা দিয়ে যাচাই বাছাই আমরা হয়তো সাংবাদিকরা বা আমরা কথা বলছি, কিন্তু যার স্বজন মারা গেছে তার তো আসলে সবই মারা গেল। ফলে এই দুর্ঘটনা কমানোর কি আসলে কোনো উপায় আছে, নাকি এটা ঈদ যাত্রা হলেই মানে মহাসড়কে সড়কে মানুষ আমরা মারা যাব, এটাই আমাদের নিয়তি, এটা ধরে নিতে হবে? প্রফেসর মোয়াজ্জেম। না, অবশ্যই এটাকে পুরোপুরি নিয়তি বলার কোনো সুযোগ নেই। এবং আপনি জানেন এখন গ্লোবালি অ্যাক্সিডেন্টকে এখন অ্যাক্সিডেন্ট না বলে ইভেন রোড ক্র্যাশ বলা হয়। অর্থাৎ এটা একটা আপনার মানব সৃষ্ট বা আপনার যে সিস্টেমের সৃষ্ট একটা দুর্ভোগ, সে কারণে এটাকে ফর্মাল ভাষায় অ্যাক্সিডেন্ট না বলে ইভেন বলা হয় ক্র্যাশ। অর্থাৎ আপনি ক্র্যাশ করছেন, সংঘর্ষ করছেন, এটা দৈবচনমূলক একটা ঘটনা না, র্যান্ডম একটা ঘটনা না যে আমার ভাগ্যে আছে তাই হয়ে গিয়েছে, সেটাই এখানে শেষ কথা নয়। তো এখন আপনার এই সামগ্রিকভাবে বলতে গেলে এটা তো আমাদের অনেক দিনের একটা আপনার পুঞ্জীভূত সমস্যা, এবং সেই সমস্যা আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার এটার আবার নতুন ডাইমেনশন ওপেন আপ হচ্ছে। যেমন আমরা আপনি যদি মনে করে থাকেন, আমরা ইভেন 8-10 বছর আগে যখন টকশোতে বলছিলাম যে মোটরসাইকেলটা হয়তো খুব তাড়াতাড়ি একটা বিশাল একটা আপনার বম্ব হয়ে মানে আমাদের দেশের জন্য আবির্ভূত হবে এই সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে, এবং পারিপার্শ্বিক সময়ের ডেটাগুলোর দিকে তাকালে আপনি কিন্তু মোটামুটিভাবে এটার সাথে একমত হবেন যে মোটরসাইকেলটা এখন আমাদের এই দুর্ঘটনা বাড়ার ক্ষেত্রে কতটা আপনার একটা অতিরিক্ত ভূমিকা পালন করছে। এবং মোটরসাইকেলের সংখ্যা র্যাপিডলি বাড়ছে, এবং মোটরসাইকেলের আপনার যারা চালান মানে সাধারণ অভিজ্ঞতায় মনে হয় ওনাদের আদৌ কোনো ড্রাইভিং লাইসেন্স মানে ঠিকমতো আছে কিনা বা ট্রেনিং ঠিকমতো হয়েছে কিনা, এবং ট্রাফিক রুলের কোনো তোয়াক্কা ওনারা করেন কিনা। মানে মোটরসাইকেলের দিকে যখন আমি তাকাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে যারাই মোটরসাইকেল চালাচ্ছে তাদের এমন একটা অ্যাটিটিউড যে তারা যে কোনোভাবে যেখানে সেখান দিয়ে যে কোনো স্পিডে যে কোনো ফাঁক গলে যে কোনোভাবে তারা যেতে পারে। এই যে একটা তাদের মধ্যে যে একটা আইন না মানার একটা আপনার একেবারে ইনবর্ন একটা লাইসেন্স তারা পেয়ে গিয়েছেন, এবং এটার ব্যাপারে যে আমাদের যারা আপনার এনফোর্সমেন্ট হয়তো সংখ্যার কারণে হয়তো তেমন কোনো সঠিকভাবে বা আপনার এফেক্টিভভাবে তাদেরকে যে আপনার যে সীমিত করতে পারছে না তাদের এই আচরণ, এবং তাদের লাইসেন্সিং প্রক্রিয়াটা যে ঠিক করা যাচ্ছে না, এবং তাদের যে আপনি তো স্যার মোটরবাইক নিয়ে বলছেন, যার লাইসেন্সিং প্রক্রিয়া আছে হাইওয়েতে স্যার অটো এবং ইজি বাইকের যে দৌরাত্ম্য এবার ঈদে ছিল সেটিও তো দুর্ঘটনার আশঙ্কাকে অনেক বেশি বাড়ায়, সেটিও তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। একটা বিস্ফোরা হলো এই মোটরসাইকেল, এবং সাম্প্রতিক সময়ে এইটাকে আরেকটা টেক্কা দিয়ে নতুন একটা আমরা সবাই জানি যেটা এসছে, সেটা হলো আমাদের যে আপনার ইজি বাইক বা আপনার ট্রাইসাইকেল যেটাকে আমরা বলছি, এবং এগুলোর আপনার যে কি বলে যে ভেহিকেলের যে আপনার অ্যাসেম্বলি থেকে শুরু করে এটার কোনো প্রক্রিয়াতেই কোনো গভর্নেন্সের কোনো বিষয় এই মুহূর্তে আর বাকি আছে বলে মনে হয় না। অর্থাৎ যে কেউ যে কোনো পরিমাণ লোহা লক্কর অ্যাঙ্গেল বার দিয়ে একটা যানবাহন নিয়ে আসতে পারছে, যে কেউ যে কোনো ডাইমেনশনের একটা এবং যে কোনো বডির একটা এই ধরনের ট্রাইসাইকেল বা ইজি বাইকের নিয়ে ঢাকা শহরের মতো জায়গায় চলে আসতে পারছে। তাদের কোনো প্রকার রেজিস্ট্রেশনের কোনো তোয়াক্কা নাই, ড্রাইভিং লাইসেন্সের তো কোনো বিষয়ই নাই, এবং তারা যারা চালাচ্ছে তাদের ন্যূনতম কোনো প্রকার আপনার রাস্তাঘাট ট্রাফিক রুলের ব্যাপারে কোনো আপনার সম্যক ধারণা নেই। তো এই যে একটা মানে অরাজক পরিস্থিতি তৈরি করলো এই ইজি বাইক, এবং এটা সংখ্যাটা কিন্তু আপনি সারা দেশে যদি এখন দেখেন
এই ইজি বাইক মোটরসাইকেল হয়তো বাকি সব ভেহিকেলের থেকে এদের সংখ্যাটা আসলে বেশি। তো আপনি যখন একটা সিস্টেমের মধ্যে আপনার বেশিরভাগ সংখ্যক ড্রাইভার আইন শৃঙ্খলা ব্যাপারে কোনো তোয়াক্কাই করে না, যাদের কোনো মানে ড্রাইভিং লাইসেন্সের সম্যক কোনো ব্যবস্থাই নাই এবং সত্যিকার অর্থে তাদের কোনো প্রকার ভেহিকেল রেজিস্ট্রেশনও নাই, তাদের কোথায় গাড়িটা দাঁড়াবে, কোথায় দাঁড়াতে পারবে না, কখন থামাবে, কোনটা স্পিড ব্রেকার, কোনটা ট্রাফিক সাইন, কোনটা ট্রাফিক সিগন্যাল, এই কিছুই যাদের ঠিকমতো ধারণা নেই বা মানার ইচ্ছাও নাই, তখন আপনার তো গোটা মানে ট্রাফিক সিস্টেমটা আসলে একটা অরাজক সংস্কৃতির মধ্য দিয়ে এগিয়ে চলছে আর কি, বা আমরা আবার চলতে আপনাকে দিচ্ছি। একটু এখন আপনি যদি প্রশ্ন করেন যে এটা কিভাবে হলো, এটা আসলে অনেক দিনের একটা সত্যিকারের যে গভর্নেন্স যেটাকে বলে এই ট্রান্সপোর্ট অভাব। সেক্টরে, মানে আমরা রাস্তাঘাট, ব্রিজ, নতুন আপনার ইনফ্রাস্ট্রাকচার বানানোর ব্যাপারে আমরা যতটা মনোযোগী ছিলাম, এই আপনার এই যে আপনার এই ধরনের গভর্নেন্সগুলো করা, যে আমার একটা ভেহিকেল যদি আপনার বাণিজ্যিকভাবে অন্য একজন প্যাসেঞ্জারকে তার দায়িত্ব নেয়, তার ন্যূনতম ট্রাফিক জ্ঞান থাকতে হবে, তার ভেহিকেল রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং সে যে ড্রাইভার যে ড্রাইভ করবে তার আইন মানার মানে বিষয়টা প্রফেসর থাকতে মজিব, হবে। এটা আমাদের একটা তো এই দীর্ঘমেয়াদী basic জায়গাটা যে সিস্টেমেটিক আমরা অবহেলার মানে ধরে খেসারত রাখতে দিতে পারিনি, হচ্ছে আমাদের আমাদেরকে government জীবন system। দিয়ে। আমি আপনাকে একটু থামাই। শহীদুল ইসলাম বাবুল, আপনি নিশ্চয়ই আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। বাবুল ভাই, আপনি যদি দেখেন যে এই যে কুমিল্লা চট্টগ্রাম যে মহাসড়ক, সেখানে রেলওয়ের একজন সিগন্যাল ম্যান, তাকে একটু আগে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম সম্ভবত হেলাল, আমি যদি ভুল না করি। সে না থাকায়, ওই বাসের যাত্রী কম থাকায় 12 জনের প্রাণহানি হলো। সদরঘাটে লঞ্চে ছোট ট্রলারে করে উঠতে গিয়ে চাপা খেয়ে 2 জন মানুষ মারা গেল। কিংবা সান্তাহারে যে রেলের ঘটনা, সেইখানে দেখেন ওই রাস্তাটা আগে থেকেই ঝুঁকিপূর্ণ, রেলের ওই রাস্তাটুকু, সেখানে রেড সিগন্যাল, লাল পতাকা দেয়া ছিল, রেলের চালক সেটি মানলেন না। ফলে এই যে এই পুরো ফলাফল হচ্ছে 204 জন মানুষ আসলে শেষ পর্যন্ত মারা গেল। এবং এই যে হাইওয়েতে ঢাকা শহরে অটোরিকশা এই যে 5 আগস্টের আগে পরে যে ঢুকলো, তাদেরকে অন্তর্বর্তী সরকার নামাতে পারলো না। আপনার সরকার তো মাত্র 1 মাস হলো, আমরা জানি না তারা কি করবে। ফলে এগুলো রাজনীতিবিদ হিসেবে, মানুষ হিসেবে কষ্ট দেয় কিনা, এবং আইন প্রণেতা হিসাবে এই জায়গাটার পরিবর্তন কবে হবে আসলে, শহীদ ইসলাম বাবুল? না, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, দুর্ঘটনায় তো মানুষ মারা যাচ্ছে, বৈখরে মারা যাচ্ছে। আমাদের এখানে মানুষের জীবনের কোনো মূল্য খুবই কম, কারোকে প্রাণহানি ঘটছে, প্রতিনিয়ত ঘটছে, এবং সেটা পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় আপনি তুলনা করলে আমাদের এখানে বেশি ঘটছে। কিন্তু অনেকগুলো কারণ আছে আসলে। ফার্স্ট অফ অল, আমরা তো আসলে আইন মানার প্রতি আমাদের একটা অনীহা সবসময় জাতিগতভাবে, এটা একটা দিক। আর একটা হলো যে বিপুল পরিমাণ মানুষ, চাপ, বাহন এবং রাস্তাঘাটের যে বাস্তবতা এবং সেই তুলনায় মানুষের যে পরিসংখ্যান, তার মধ্যে বিরাট একটা পার্থক্য বা মানে ব্যত্যয় আছে। আরেকটা, ধরেন যেই পরিমাণ লোড নিতে পারে আমার রাস্তা, আমার বাহন, আমার লঞ্চ, আমার ট্রেন, আমার যাই বলেন, তার তুলনায় প্রচুর পরিমাণে আমাদের জনাধিক্যের কারণে এই দেশে এই ব্যবস্থা তো দীর্ঘদিন আছে, এবং এই দুর্ঘটনা ঘটছে। যদিও প্রত্যেকটা মৃত্যুই বেদনাদায়ক ব্যাপার। একটা মৃত্যু কামনা আমরা করি না, বা এটা দুর্ভাগ্যজনক। একটা মৃত্যুর সাথে একটা পরিবার জড়িত, অনেক মানুষ জড়িত থাকেন। তারপরেও তো দুর্ঘটনা ঘটবে। উন্নত বিশ্ব ঘটছে, আমাদের এখানে অনেক বেশি ঘটছে। আপনি যেটা বললেন, এবার হয়তো তুলনামূলক একটু কম ঘটেছে। তার মানে একটা মৃত্যু তো আমরা চাই না, কিন্তু হবে। তারপর আরো যদি কমাইতে পারি আরো ভালো, এবং এটা শূন্য আনা গেলে আরো ভালো। সেটা নতুন সরকার আসে, এই প্রচেষ্টা তো অব্যাহত থাকবে। আর অটো বাইকের যে ব্যাপারটা, আমরা এখানে মিটিং করেছিলাম ফরিদপুরে, শহর ভর্তি অটো বাইক, নিয়ম নাই, শৃঙ্খলা নাই, যে যার মতো হাইওয়ে দিয়ে চলছে। তো এখন কথা হলো, একটা হলো আইন, আর একটা হলো মানবিক বাস্তবতা। আপনি নিজেই যখন অটো বাইক বন্ধ করবেন, তারা তো পরিমাণে 1 জন 2 জন 3 জন না, তাদেরও রুটি রুজির ব্যাপার আছে। হাজার হাজার অটো বাইক, বিকল্প কর্মসংস্থান কি আছে, তারা এটা করে রুটি রুজি খাচ্ছে। এখন তাদের যদি আপনি বন্ধ করে দেন, তারা আবার একজোট হয়ে আন্দোলন করবে, তাদের মানে কি বলে জীবনের উপর আঘাত।
তাদের রুজির উপরে আঘাত, এইটা আবার আরেকটা সেন্টিমেন্ট তৈরি হয়ে যায়। সেই জন্য আমরা ফরিদপুরে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছিলাম প্রশাসনের সাথে যে আমরা ঠিক আছে হাইওয়ে বাদ দিয়ে সাইড যে লেন রোড গুলো আছে, ইউনিয়ন থেকে আসে যে রাস্তাগুলা, সেই রাস্তাগুলো আপাতত চলবে। আর শহরের মধ্যে যাদের পারমিশন আছে তারাই শুধুমাত্র চলতে পারবে, বাইরে থেকে কেউ আসতে পারবে না। এটা একটা আপাত ব্যবস্থা। কিন্তু এই যে অটো বাইক বা থ্রি হুইলার বা আরো যে নানান ধরনের গাড়ি প্রতিনিয়ত যে দুর্ঘটনার ব্যাপার ঘটে আমাদের হাইওয়ে গুলোতে, আমাদের এদের কোনো ফিটনেস থাকে না, এদের কোনো লাইসেন্স থাকে না, এটাতে কি হয়েছে? এবং এই সংখ্যাটা একটা দুইটা না, এই সংখ্যা বিপুল সংখ্যা। জি। এবং এটার মাধ্যমে তাদের জীবিকাও হয়। এখন এই তাদের জীবিকা প্লাস মানুষেরও যাতায়াতের একটা ব্যাপারও থাকে। হ্যাঁ? সবসময় বাসে যেতে পারে না, সব রাস্তায় বাস চলে না। মানুষ কিভাবে যাবে? এটাও একটা সমস্ত বিষয় আমার মনে হয় এটা নিয়ে একটা মহাপরিকল্পনা বা বৃহৎ নেওয়া আকারে উচিত চিন্তা এবং করবার একটা সেটা ব্যাপার। নিশ্চয়ই সরকার ভাববে। ব্যারিস্টার মোমেন, এই যে ২০৪ জন মানুষের প্রাণহানি, মানে আমরা হয়তো ধর অন্য বছরের তুলনায় কম বলছি, এবং এটা একটা কারণও রোড সেফটি ফাউন্ডেশন বলছে, বাইকগুলো এবার কম গিয়েছে। জ্বালানি তেলের সংকট সরকার বলছিল নাই, কিন্তু আসলে তো ছিল, পায়নি তারা। ফলে এই এই আপনারা যারা আইন প্রণেতা, তাদের তো আসলে এগুলো নিয়ে কাজ করার কথা। সংসদে এই বিষয়গুলো নিয়ে আগামীতে আমরা খুব সুনির্দিষ্ট আইন কাঠামো এবং এই শাসনটা নিশ্চিত করার জন্য যে ধরনের পদক্ষেপ, এই সংসদের কাছ থেকে যদি সেটি আমরা আশা করি সাধারণ জনগণ হিসেবে, সেটি কি বেশি প্রত্যাশা হয়ে যাবে? না না, অবশ্যই এটা তো অ্যাবসলিউট লেজিটিমেট ডিমান্ড, এটা এক্সপেকটেশন অফ দ্য পিপল আমি বলবো। আপনি দেখেন সমস্যার মূলে কিন্তু যেটা আমরা দেখছি যে এক ধরনের এই ধরনের একটা ঘটনা ঘটলে এই ঘটনাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়, ডিফেন্ড করার চেষ্টা করা হয়, এইগুলার আসলে কিন্তু এগুলোর প্রবলেম, এটাকে কিন্তু প্রবলেম হিসাবে ট্রিট করা হচ্ছে না। এটা কিন্তু একটা বড় সমস্যা। আমরা আগেও দেখেছি একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তখন এটা জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে, লাইসেন্সিং নিয়ে কথা হচ্ছে এখানে। আমরা দেখেছি আগে নৌ পরিবহন মন্ত্রী যিনি শ্রমিক নেতা ছিলেন বলেছেন গরু ছাগল চিনলেই হবে। এখনও কিন্তু একই ধরনের আমরা টেন্ডেন্সি দেখছি যে চাঁদাবাজির কথা যখন আসলো যোগাযোগ মন্ত্রী বললেন কনসেনসুয়াল বেসিসে নিলে এটা চাঁদা না। আবার এই ক্রাইসিসটাকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন, মানে ডিনাই করার চেষ্টা করছেন যে ধরনের কোনো ক্রাইসিসই হয়নি। আপনাকে আগে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে, দেন আপনার এই একটা যে সলিউশনের কনসালটেশন করতে হবে লোকজনের সাথে যারা স্টেক হোল্ডার আছে, যেটা আমাদের ফরিদপুর এমপি বললেন। এরপরে আপনাকে এফেক্টিভ একটা প্ল্যান নিতে হবে, তারপরে এক্সিকিউশনে যেতে হবে। কিন্তু আপনি প্রথমেই যদি প্রবলেমগুলোকে আইডেন্টিফাই না করে এগুলোকে ডিনাই করতে থাকেন এবং একেবারে সর্বোচ্চ লেভেল থেকে করতে থাকেন, তাহলে তো হবে না। সংসদ তো আপনার এখানে তো আপনাকে জায়গা দিতে হবে। আমরা ডেফিনেটলি রেজ করব, বেসরকারি বিল আকারেও আসতে পারে, কিন্তু এই প্রসেসটাকে তো দায়িত্ব নিয়ে করতে হবে গভর্নমেন্টকে। কিন্তু ব্যারিস্টার মোমেন, আপনারা কি এরকম শুধু সরকারের ভুল ধরে যাবেন, নাকি এইসব ক্ষেত্রে না, কি ভুল করা যেত, কি করা উচিত? শ্যাডো পার্লামেন্টের যে ধারণা বা শ্যাডো ক্যাবিনেটের যে ধারণা, সেইটা আপনারাই বা কবে নাগাদ করবেন? না, আমরা শুরু করে দিয়েছি, প্রসেস শুরু করে দিয়েছি। আমাদের দু এক সপ্তাহের মধ্যেই দেখবেন আমাদের শ্যাডো ক্যাবিনেট হয়ে যাবে। কিন্তু শ্যাডো ক্যাবিনেট হবে, আমরা তো কথা বলা বন্ধ করছি না। আমাদের চিফ কথা বলছেন, কনসার্ন যারা আছেন এগুলো নিয়ে কথা বলছেন, আমরা কথা বলছি। আমরা যারা এমপি আছি তারা আমাদের জেলার সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা কমিটির মিটিংগুলোতে এগুলো রেজ করছি। কিন্তু বিষয়টা হলো সর্বোচ্চ পর্যায় থেকে এগুলোকে তো ফ্যাসিলিটেট করতে হবে। সংসদে আমরা যাচ্ছি এখন সময়ের অভাবের কথা বলে, যদি এগুলোকে আপনার এন্টারটেইন না করা হয় তাহলে তো হবে না। তো এই জন্য আসলে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে হবে, গভর্নমেন্টকেই এটাকে উদ্যোগ নিয়ে স্টেকহোল্ডারের সাথে কথা বলে কনসাল্ট করে একটা এফেক্টিভ প্ল্যান নিয়ে তারপরে এক্সিকিউশনে যেতে হবে। এই প্রসেসে আমরা একটা সিরিয়াস ল্যাকিং দেখতে পাচ্ছি। আপনাদের তিনজনের জন্যই একটা প্রশ্ন, সেটা হচ্ছে জ্বালানি তেল নিয়ে কিছু একটা হচ্ছে। সরকার বলছে, বিদ্যুৎ মন্ত্রী জ্বালানি মন্ত্রী আজকে বলছেন জ্বালানি তেলের কোনো ঘাটতি নাই, কিন্তু পাম্পে যে চালক বা গাড়ির মালিক তেল নিতে যাচ্ছেন তিনি বলছেন তিনি তেল পাচ্ছেন না। পাম্প মালিক বলছেন তাকে ডিপো প্রপার সাপ্লাই দিচ্ছে না। আসল ঘটনাটা কি? আমরা কি আসলে জ্বালানি তেল বাড়তি নাকি ঘাটতি, সেই প্রসঙ্গে কথা বলবো। সেই সাথে সরকার বেশ কিছু সিদ্ধান্তহীনতায় আছে কিনা সেটিও বুঝতে চাই, সেসব নিয়ে কথা বলবো দর্শক। তার আগে একটা বিরতি। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। জ্বালানি তেল প্রসঙ্গে কথা বলতে চাই আমরা। সরকার দলীয় এমপি শহীদুল ইসলাম বাবুল এমপি আছেন আমাদের সঙ্গে কানেক্টেড। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে বুঝতে চাই একটু যে জ্বালানি মন্ত্রী প্রতিদিনই বলছেন তেলের কোনো, মানে তেল নিয়ে উদ্বেগের কিছু নাই বা ঘাটতি নাই। পাম্প মালিকরা বলছেন তারা ডিপো থেকে আগের চেয়ে কাঙ্ক্ষিত বরাদ্দ পাচ্ছেন না। চালক যারা লাইনে তারা
বলছেন তারা তেল পাচ্ছেন না, আবার কেউ কেউ তেল মজুদও করছেন। আসল ঘটনাটা কি? এটা তো একটা বৈশ্বিক সংকট, কোনোভাবেই তো এই পরিস্থিতির জন্য বিএনপি বা বাংলাদেশ সরকার কোনোভাবে দায়ী না। তাহলে প্রকৃত চিত্রটা কেন জনগণকে জানিয়ে তাদের সহযোগিতা চাচ্ছে না আপনার দল বা সরকার? না, এটা তো একটা বৈশ্বিক সংকট, হঠাৎ করে মারাত্মক একটা সংকট দেখা দিল গালফ ওয়ারের কারণে। তো এটা তো তেল আমাদের দেশের মানুষ যারা বা জ্বালানি ব্যবসার সাথে যারা জড়িত তাদেরও একটা টেন্ডেন্সি, বা সব ব্যবসা, সোনার ব্যবসা, জ্বালানি ব্যবসা, যে সকলের ধারণা, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার যে জ্বালানি তেলের একটা সংকট হবে। সুতরাং যে যেখানে যেভাবে সেটাকে মজুত করা যায় বা পরবর্তীতে দাম বাড়তে পারে এই চিন্তা করে প্রত্যেকেই যার যার জায়গাকে হয়তো এটা মজুত করছে, এবং গ্রাহকও আমার জানা মতে অনেকেই প্রায় ব্যক্তিগতভাবে তেল কিনে রাখছে আশঙ্কা থেকে। এর কারণে তো একটা চাপ পড়ছে। ফার্স্ট অফ অল যে একটা আতঙ্ক তো আছে যে জ্বালানি তেলের সংকট হবে উপসাগরীয় যুদ্ধের কারণে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। সেই জন্য যারা কনজিউমার তারা প্রত্যেকেই চেষ্টা করছে বেশি হারে অতিরিক্ত, এবং এই টেন্ডেন্সি শুরু হয়েছে যুদ্ধের পর থেকেই, কিন্তু বিপুল সংখ্যক মানুষ এটা মজুত করছে বা সাশ্রয় জমা রাখছে। এর কারণে একটা কৃত্রিম একটা সংকট মার্কেটে তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করছি না। হয়েছে কি, আর আরেকটা ব্যাপার যেটা আমরা বলি, এখন পর্যন্ত আপনি দেখেন, আমি নিশ্চিত যে বিগত আওয়ামী লীগের সরকারের আমলে যদি হতো জ্বালানি তেলের দাম কিন্তু বাড়ে নাই। সরকার একটা টাকাও কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ায় নাই। এই চাপের মধ্যে এটাও কিন্তু একটা মানে সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার যে জনগণের সরকার হলে যেটা হয় যে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে যে মানুষকে সাশ্রয়। আওয়ামী লীগের গভর্নমেন্ট হলে নিশ্চিতভাবে এর মধ্যে এই জ্বালানি তেলের দাম কিন্তু দুইবার বাড়িয়ে ফেলতো, বাড়ায় না। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন এই সংকট, আমি মনে করি যে জ্বালানি তেলের সরকার যেটা বলছে, মন্ত্রী মহোদয় যেটা বলছে, উনি তো না জেনে বলছেন না। ইচ্ছা করে কেন বলবেন? এই শহীদ সংকট ইসলাম তো বাবুল, হতেই পারে, আজকে এটা স্বাভাবিক। আজকে আজকে জেট ফুয়েলের দাম 80% বাড়ানো হয়েছে এবং জ্বালানি তেলের দাম সরকার এখন প্রত্যেক মাসের শেষ দিন মানে আপনার সমন্বয় করে এটাকে বলা হয়। ফলে 31 মার্চ আমরা কি দামে বিশ্ববাজার থেকে তেল কিনছি তার সঙ্গে অ্যাডজাস্ট করে একটা নতুন প্রাইস দেওয়া হবে। ফলে সেটি হয়তো সেই কারণেই করে নাই কিনা। না, আমি আজকে পর্যন্ত বলেছি হ্যাঁ পারবে, এটা তো স্বাভাবিক। বিশ্ব বাজারে যদি বাড়ে, আপনি কতক্ষণ ভর্তুকি দিয়ে আপনি তেল কিনবেন? একদম। তেল কিনতে তো বিপুল অঙ্কের টাকা লাগে। তো সেটা হবে, সমন্বয় হবে, সাশ্রয় হবে। কিন্তু আমি গভর্নমেন্ট যতদিন হলো, 1 মাস কতদিন হলো গভর্নমেন্টের, এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম কিন্তু বাড়েনি, বা সমন্বয়ের কথা যেটা বলেছেন এই পর্যন্ত হয়নি। হ্যাঁ, 31 মাস থেকে হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা বৈশ্বিক দামের সাথে সমন্বয় রেখে সেটা হবে। তো সেই জন্য আমাদের আমরা যারা রয়েছি, মানে হুজুগে মাতাল হবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। সংকট হতে পারে বা হয় যদি, সেটা আমরা সকলে মিলে আমরা সেটা চেষ্টা করব ওভারকাম করবার জন্য। হয়েছে কি, বিরোধিতার কারণে বিরোধিতা প্রয়োজন নাই, আর সংকট লোকানেরও প্রয়োজন নাই। ওই যে বাজেট কি মানি না কেন জানি না এই টেন্ডেন্সিরও প্রয়োজন নাই। এই যে আমার ভাই যে বলল, দেখেন আমি কিন্তু বলিনি যে সরকার ঈদ যাত্রাটা একেবারে স্বস্তির মানে স্বর্গীয় হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, বিষয়টা কিন্তু তা না। ঈদ যাত্রা প্রত্যেক বছরই এটা আমাদের শাশ্বত কাল থেকে এটা একটা ভোগান্তি, দুর্ভোগ, কষ্ট, এই ব্যাপার তো আছে, এই দুর্ঘটনা। কিন্তু তারপর আমি বলেছি আমাদের চেষ্টাও ছিল, এবং আমি বলেছি তুলনামূলকভাবে দুর্ভোগটা কম হয়েছে। যানজট এটা শেষ থাকেই। আমার ভাই বললো যে সাধারণ মানুষ মনে করে যে ঈদযাত্রা একেবারে মানে একটা অষ্ট ঈদযাত্রা হয়ে গেছে। তার কথাও যেটা ঠিক না, বা সাধারণ মানুষের সমস্ত কথাও উনি যে বলতে পারেন না, বলতে হলে তো আবার একটা ভোট নিতে হবে যে সাধারণ মানুষ কি বলে। আমার ভাইয়ের এত নির্বাচনের আগে বলেছে যে বিএনপি এমন একটা ইতিহাসের দল, যেই দল মানে ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তার পতন চায়, কিন্তু নির্বাচনের মাধ্যমে তো সেটা প্রমাণ হয়েছে। সেই জন্য আমি বলি যে সরকার যে বিরাট সফল হয়ে গেছে বা সেটা মাপকাঠি করবার সময় হয়েছে এরকম না। আমাদের সাফল্য আছে, বা কোথাও থাকতে পারে, বা ব্যর্থতাও কোথাও কোথাও থাকতে পারে, এটা আমরা এন্ডোর্স করছি, অবশ্যই এন্ডোর্স করব। আর জ্বালানি তেলকে কেন্দ্র করে সংকট তৈরি হবে, এটা স্বাভাবিক জি, একটা ব্যাপার। একটা বিশ্ব পরিস্থিতি, একটা বৈশ্বিক ব্যাপার, গ্লোবাল সিচুয়েশন তৈরি হয়েছে গোটা বিশ্বব্যাপী। তো একদম পরিষ্কার। শহীদ ইসলাম বাবুল, ব্যারিস্টার মোমেন, এই জ্বালানি তেল নিয়ে কি মনে হচ্ছে যে মানুষ খানিকটা আতঙ্কিত অথবা প্যানিক বাইং করছে, নাকি সিচুয়েশন আসলেই খারাপ, নাকি আমরা ঠিক সুশাসনটাও নিশ্চিত করতে পারছে না? কেউ কেউ তো জ্বালানি তেল মজুত করছে, আবার কেউ কেউ পাচ্ছে না, অথবা যেটুকু আছে সেটুকুর সুষম বন্টনও করা যাচ্ছে কিনা। না, আপনার জ্বালানি তেল তো একটা সংকট বিশ্বব্যাপী আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু আপনি ম্যানেজমেন্ট কিভাবে করছেন এটা তো একটা দেখতে হবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ফেল করছি। আপনি একদিকে বলছেন জ্বালানি তেলের সংকট নেই,
অন্যদিকে জনগণ সাফার করছে, মাঝখানে তো একটা সমস্যা হচ্ছে। এখন আপনার একটা ওয়ার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এটাতে উচিত ছিল একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে এটাকে মোকাবেলা করার একটা পথ বের করা। আপনি জ্বালানি তেলের মূল্য বাড়তে পারে, আমরা দেখেছি গত জোট সরকারের সময় 6 দিনের দিন কমিয়ে 5 দিন করা হয়েছিল। দরকার হলে আমাদের কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, স্কুলগুলা টেম্পোরারি সাসপেন্ড করে বাসার থেকে হোম স্কুলিং করা যায় কিনা করোনাকালীন সময়, এগুলো অনেক কিছু চিন্তা করতে হবে। কিন্তু আমরা কিন্তু সে ধরনের কোনো উদ্যোগ দেখছি না। এখানেই সমস্যা যেটা আপনার ডিনায়ালটাই হলো মেইন প্রবলেম। আপনি প্রথমে যদি ডিনায়াল করেন সমস্যা নাই, তারপরে আপনি আর আলোচনার পথ তো রাখলেন না, এটা সমাধানের তো কোনো পথ রাখলেন না। আমাদের দেশে আইনে তো জ্বালানি তেল এভাবে তো মজুত করা তো বেআইনি, আপনি মজুত করতে পারেন না। আপনি গাড়ি ছাড়া তো গেলে দেওয়া, এটা তো একটা নির্দিষ্ট পরিমাণে বেশি আপনি দিতে পারেন না। তো এই বিষয়গুলো কেন মনিটর করা হচ্ছে না? যদি জ্বালানি তেল বাজারে পর্যাপ্ত থাকে, যারা বিক্রি করছে না কিংবা মজুতদারি করছে, ভোক্তা অধিকার কোথায়, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়, তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? তো এই বিষয়গুলো তো দেখতে হবে। টোটাল মিসম্যানেজমেন্ট অ্যান্ড জনগণ কিন্তু এখানে একটা কনফিউশনের মধ্যে আছে, এটাকে তো আপনি ডিনাই করতে পারেন না। এখন আপনি প্রবলেমটা যেহেতু আছে, এটা বলছি না যে গভর্নমেন্টের ফল্ট হলো এটা ম্যানেজ করতে পারছে না। তো এই ক্ষেত্রে আপনাকে তো উদ্যোগ নিতে হবে গভর্নমেন্ট হিসাবে, আপনাকে তো জনগণ দায়িত্ব দিয়েছে, আপনাকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে, দায়িত্ব পালন করতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখছি একটা ঘাটতি রয়েছে, এটাকে আমাদের বলতে আমরা যে আহ্বান জানাই, একটা ন্যাশনাল টাস্ক ফোর্স করেন, এখানে প্রবলেমগুলো কি আইডেন্টিফাই করেন, ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল করেন, এবং আগামী 1 মাসে কি হতে পারে যুদ্ধ চললে সেটা আপনি ফোরকাস্ট করেন, সেখানে স্টেপ বাই স্টেপ পরিকল্পনা করেন, জনগণকে কনফিডেন্সে আনেন যে আমাদের এখন সমস্যা হচ্ছে, প্রধানমন্ত্রী ভাষণ দিক, যিনি সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তিনি বলুক যে এখন আমরা যা দেখছি যে সরকার থেকে বলা হচ্ছে সমাধানের রাস্তা খোঁজার পরামর্শ, সরকার থেকে বলা হচ্ছে কোনো সংকট নেই, কিন্তু আসলে জনগণ দেখছে সংকট আছে। জি, প্রফেসর মোয়াজ্জেম, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 39টি দেশে এরই মধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি, সেটি নিঃসন্দেহে খানিকটা স্বস্তির। আবার আমরা অনেক দেশে নানান ধরনের পদক্ষেপ নিতে দেখছি, জোর বেজোর গাড়ি অল্টারনেটিভ ডেটে চালানো, ছুটির সংখ্যা অনেক দেশে বাড়িয়েছে, আশপাশের দেশে 1 দিন 2 দিন করে বাড়ানো হয়েছে। ফলে আমরা কি খানিকটা ডিনায়াল মুডে আছি? এবং আমরা তো জানি যে তেলের দাম আসলে আমাদেরকে বাড়াতে হবে, আজকে জেট ফুয়েলের দাম বৃদ্ধি তার প্রমাণ। ফলে এবং ব্যারিস্টার মোমেন যেটা বলছিলেন যে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল বা আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও থাকার কথা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধরনের সংকট সমাধানে, ফলে সেই জায়গাটায় কাজ কতখানি হচ্ছে, নাকি আমরা একটু স্লো আগাচ্ছি? এখানে জিনিসটা হলো আপনাকে এটাকে অপারেশন ম্যানেজমেন্টও আপনি বলতে পারেন। আপনার কি পরিমাণে স্টক এই মুহূর্তে আছে এবং কি পরিমাণ তেল আপনার পাইপলাইনে বাইরে থেকে আসার অপেক্ষায় আছে, এবং আপনার দৈনিক যে চাহিদা সেটা কিভাবে আপনি যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দিচ্ছেন, এই তিনটার মধ্যে আপনাকে একটা সমন্বয় করতে হবে। এবং যে প্যানিকটা যেটা আছে এটা থাকবে, এটা থাকাটা স্বাভাবিক, কিন্তু ডেনায়েল কোনোভাবেই করা যাবে না। এবং এই ধরনের পরিস্থিতিতে আপনার সিম্পল দুইটা আপনার এখানে টুলস কাজ করতে পারে। যেমন একটা হলো রেশনিং, যে আপনি কোন গাড়িকে জোড় বিজোড় বা একটা কোন ধরনের গাড়িকে কতটুকু তেল কতদিন পর কিভাবে দিবেন, এটা আপনাকে ওয়ার্কআউট করতে হবে একটা। আর আরেকটা আপনাকে অবশ্যই এনফোর্সমেন্টের জায়গা, সেটা হলো যে মজুতদারি যাতে কেউ করতে না পারে। সো আপনার স্টক এবং অনকামিং স্টক যেটা পাইপলাইনে আছে সেটার আওতায় আপনি কতটুকু রেশনিং কিভাবে করবেন এটা ওয়ার্কআউট করতে হবে। একই সাথে কেউ যাতে মজুতদারি না করতে পারে এটা অত্যন্ত কঠোরভাবে আপনাকে তদারকি করতে হবে। এই দুটার মধ্য দিয়েই সম্ভবত সমাধানের পথ, এবং এছাড়া তো আর কোনো উপায় এই ক্ষেত্রে আপনার নাই আর কি। এবং জনগণের কাছে নিশ্চয়ই সহযোগিতাও চাইতে হবে, যেন তারাও আচরণগতভাবে কেউ যেন লোভের বশবর্তী না হয়। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। সরকার 25 মার্চের কাল রাত্রিতে থাকা অ্যাজ এ গভর্নমেন্ট মেশিনারি যে দিস ইজ দ্য সিচুয়েশন, এর আওতায় এতটুকু রেশনিং করা হচ্ছে এবং কেউ মজুতদারি করলে এই শাস্তি আওতায় আসবেন। সো ক্যারেট এন্ড স্টিক, এই জিনিসটা যাতে থাকে। জি, শহীদ ইসলাম বাবুল, আমরা দেখলাম সরকার সাম্প্রতিক সময়ে ধরেন যেমন ঈদের 2 দিন আগেই এই জেট ফুয়েলের দাম বাড়ানোর প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল বিআরসির পক্ষ থেকে, পরে 10 মিনিটের মাথায় তারা সেই সিদ্ধান্ত আবার প্রত্যাহার করলেন।
আবার আমরা দেখছি যে 25শে মার্চের কাল রাত উপলক্ষে 1 মিনিটের একটা ব্ল্যাকআউট কর্মসূচি ছিল আগামীকালকে রাতে, সেটি প্রত্যাহার করা হলো। ফলে সরকার কি খানিকটা সিদ্ধান্তহীনতায়, নাকি অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখতাম যে এক ধরনের ফেসবুক কেন্দ্রিক ফিডব্যাক নিয়ে সরকার পরিচালিত হয়, এই সরকার তো সেরকম হওয়ার কথা না। এই সরকার কি খানিকটা সিদ্ধান্তহীনতায়ও ভুগছে কিনা নতুন সরকার হিসাবে, সেই প্রসঙ্গে আপনার মন্তব্য শুনবো। তার আগে দর্শক আবার একটা বিরতি নিই, ফিরছে একটু পরে। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। সরকার দলীয় এমপি শহীদুল ইসলাম বাবুল আছেন আমাদের সঙ্গে। শহীদুল ইসলাম বাবুল, আমরা জানি যে সরকারি দলে থাকলে মানে নানান ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, ফলে আপনার সরকারও কি সেই কঠিন পরিস্থিতিগুলোকে একটু একটু করে এড়াতে চায় কিনা, অথবা এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে কিনা? আমি দুটো উদাহরণের কথা বলছিলাম, জেট ফুয়েলের দাম একবার বাড়িয়ে বিআরসি সেটা প্রত্যাহার করলো, কিংবা ধরেন এই যে 1 মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি সেটা প্রত্যাহার করা হলো। ফলে এই ধরনের এক ধরনের দ্বিধা দেখছি, যেটা আমরা অনির্বাচিত সরকারের ক্ষেত্রে দেখি। নাকি এটা সিচুয়েশনই এরকম যে আপনারা খানিকটা দ্বিধান্বিতও বটে? না না, শোনেন, এই সরকারটা আগের সরকারের সাথে তুলনা করলে হবে না। আপনি যেটা বললেন যে ফেসবুকের রেটরিক বা ফেসবুকের পারসেপশনের উপর সরকার চলে বা মব চলে, বিষয়টা তা না। এই সরকারটা কিন্তু ব্যতিক্রম সরকার, জনগণের ভোটে এবং গ্রহণযোগ্য ভোটে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের জবাবদিহিতা আছে মানুষের মানে ভোগান্তি বা মানুষের কষ্ট দুঃখ, এগুলোকে নিয়ে সরকারকে চিন্তা করতে হবে। বিআরসি হয়তো বাড়িয়েছে তার নিজস্ব সিদ্ধান্তে, বাড়িয়ে থাকতে পারে। সরকার মনে করেছে যে না, আমরা অন্যদিকে কোনোভাবে ম্যানেজ করে যাতে জনদুর্ভোগ না হয়, মানুষের কষ্ট না হয়, আমরা সেটা বাড়ালো না। সেটা তারা অন্যভাবে হয়তো ম্যানেজ করবার চেষ্টা করবে। তো ডিসিশনটা তো গভর্নমেন্ট মানুষের পক্ষে গিয়েছে, জনগণের পক্ষে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত না বাড়িয়ে পারা যায় বা মানুষকে কষ্ট না দিয়ে পারা যায়, মানুষের উপর চাপ না দিয়ে পারা যায়, সেই চেষ্টাই গভর্নমেন্ট করেছে আমার ধারণা। এটা আপনি যেটা বললেন। আর সরকার ওই সিদ্ধান্তহীনতার ব্যাপার না। যদি সরকার কেন লুকাবে? সরকার তো আর আপনাকে বিএনপি তৈরি করে নাই, বিএনপি বা বাংলাদেশ তৈরি করে নাই। সংকট তৈরি হয়েছে বৈশ্বিকভাবে। সেই সংকটের প্রভাব নিশ্চয়ই বাংলাদেশে পড়বে, সেটা লুকাবার কোনো কারণ আছে এটা আমি মনে করি না। এটা মানুষ নিশ্চয়ই বুঝবে। তো সেই জন্য সরকারের মজুদ কি আছে বা ক্যাপাসিটি কতটুকু আছে, সেই জন্য দায়িত্বশীল যারা আছে নিশ্চয়ই তারা বুঝবেন। এটা লুকাবার কোনো প্রয়োজন আছে বা লুকিয়ে সরকারের কোনো লাভ হবে সেই জন্য সরকার লুকাচ্ছে, বিষয়টা মনে হয় এরকম না। জি, একদম পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ জি, প্রফেসর মোয়াজ্জেম, আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকার কি এরকম অজনপ্রিয়? আমরা জানি সরকারকে অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। ধরেন বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, যারা 212টি আসন নিয়ে সরকার গঠন করেছে, ফলে তাদেরকে তো জনগণের দিকটাও নিশ্চিতভাবে ভাবতে হচ্ছে। ফলে ধরেন দাম বাড়ানো বলি বা এই ধরনের ঘটনাগুলো তো চূড়ান্ত রকমের অজনপ্রিয় সিদ্ধান্ত, এবং এটার একটা ইম্প্যাক্টও পড়ে। ফলে মাত্র 1 মাস বয়সী সরকার, ফলে সেই কারণে সরকার খানিকটা দ্বিধান্বিত কিনা কিছু সিদ্ধান্ত নিতে। এখানে মূল জিনিসটা হলো যে আপনার দাম বাড়ানো বলেন বা গভর্নমেন্টের ভর্তুকি কমানো বলেন, আলটিমেটলি যে সেভিংস বা অতিরিক্ত আদায়ের টাকাটা যদি জনকল্যাণে ব্যয় হয়, তাইলে তো সেটা আপনার লং টার্মে জনগণের ক্ষতির কিছু নেই। কিন্তু একটা গভর্নমেন্ট তো বোধহয় সবসময় আপনার একটা ব্যালেন্স রক্ষা করে চলতে চায়, মানে জনপ্রিয়তার বিষয়টাও দেখতে চায়, অ্যাট দ্য সেম টাইম ভোগান্তি যতটা কমানো যায় সেই বিষয়টাও দেখতে চায়। তো এই ক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী বা আপনার কি বলে যে ইকোনমিক্যালি ন্যাশনাল ইকোনমি ওয়াইজ কোনো ক্ষতি যাতে না হয়, সেই জায়গাগুলোতে কিন্তু একটু সতর্ক অবস্থান নেওয়াটাই আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। যেমন অতীতকালেও আমরা দেখেছি যে গভর্নমেন্ট ছোটোখাটো হালকাভাবে পপুলার জিনিসগুলোকে হয়তো চলতে দিয়েছে, কিন্তু গভর্নেন্স বা রেগুলেশনের একটা দায়িত্ব কিন্তু প্রত্যেকটা সরকারের আছে। আপনি দেখেন ডেমোক্রেটিক সিস্টেমে যে সরকার যে পরিবর্তনের বিষয়টা, এখানে কিন্তু আপনি যখনই কিন্তু রেগুলেট করতে যাবেন, স্ট্রং গভর্নেন্স করতে যাবেন, আপনি কিন্তু অনেকের কাছে মানে জনপ্রিয়তা হারাবেন। কিন্তু দীর্ঘমেয়াদে এটা ন্যাশনাল সিকিউরিটি, সেফটি এবং ইকোনমিক ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু সেটা ইম্পর্টেন্ট।
এবং সে কারণেই কিন্তু ডেমোক্রেসির সৌন্দর্যটাই কিন্তু সেখানে, যে আপনি যা কিছু করবেন বৃহত্তর জনস্বার্থে করবেন, এবং সেটা করতে গিয়ে যদি মাঝে মাঝে সরকার পরিবর্তন হয়ে যায় সেটাতে আপনি মানে প্রস্তুত থাকবেন মানসিকভাবে। এটা কথাটা থিওরিটিক্যাল, কিন্তু মানে আপনার রাজনৈতিক সরকারের তো অবশ্যই আমি মনে করি সব তাল সামলিয়েই চলতে হবে, দুই দিকে রক্ষা করতে হবে। জি জি জি, অনেক ধন্যবাদ স্যার। ব্যারিস্টার নজিব, আপনি কি এই জায়গায় একটু অ্যাড করবেন, সরকারের ভিতরে আপনি কোনো ডিসিশন নিয়ে এক ধরনের দ্বিধা দেখেন কিনা, বা এটা আসলে দেখাটাই স্বাভাবিক কিনা? কারণ একটা সরকার দায়িত্ব নেওয়ার পরে রমজান শুরু হলো, রমজানে আমাদের এখানকার স্বাভাবিক অফিস আদালত, খাদ্য অভ্যাস, জীবন আচরণ সব কিছু পাল্টে যায়। তারপরে পুরো ঈদের একটা যাত্রা, এর সঙ্গে মধ্যপ্রাচ্যের এই সংকট, যেটার জন্য কোনোভাবে বাংলাদেশ, এই সরকার, বিরোধী দল কেউ দায়ী না, ফলে একটু দ্বিধা থাকাটাও খুব স্বাভাবিক কিনা? দ্বিধা তো আমরা দেখছি প্রথম থেকেই একটা সিদ্ধান্তহীনতা। এই যে দেখেন জুলাইয়ের সনদ বাস্তবায়নের বিষয়টা নিয়ে, এটা তো আর যুদ্ধের সাথে রিলেটেড না, এটা সকল দলের কমিটমেন্ট ছিল, এবং যে পদ্ধতির ব্যাপারে আমরা একমত হয়েছিলাম প্রথম থেকে এটাকে কোশ্চেন করা। সালাউদ্দিন সাহেব একসময় যেটা বলেছেন, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীও হা ভোটের পক্ষে বলেছেন, এখন মনে হচ্ছে পরিস্থিতি, ওনাদের পজিশন কমপ্লিটলি ডিফারেন্ট। এটা কি দ্বিধা বলবেন নাকি কৌশল বলবেন? এটা আপনি কৌশল কিভাবে বলেন, এটা কোন ধরনের কৌশল যেটার উপরে ভর করে আমরা ফ্যাসিবাদকে হটিয়ে ক্ষমতায় একটা নতুন পার্লামেন্ট আসলো? সব দলের তো এটা কৃতজ্ঞতা থাকা উচিত, কিন্তু এটা বলছেন জুলাইয়ের প্রতি আমাদের কমিটমেন্ট আছে, জুলাইয়ের সনদের প্রতি কিভাবে বাস্তবায়ন করবেন আমরা কিন্তু এখনও দেখছি না কোনো দৃশ্যমান পরিকল্পনা। তো এগুলো তো আসলে ভালো লক্ষণ না। আপনি গভর্নমেন্ট হিসাবে তো আপনাকে জনগণের সামনে যে আপনার অ্যাকাউন্টেবিলিটি আছে, জবাবদিহিতা আছে, সেটার দিক থেকে এবং যেই ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনার কি প্ল্যান, এটাকে তো জনগণকে জানাতে হবে, জনগণকে আস্থায় আনতে হবে। জুলাইয়ের চার্টার বলেন, এই যে এক একটা ক্রাইসিস যাচ্ছে, ঈদ গেল, তারপরে বৈশ্বিক যে ক্রাইসিসগুলো আছে সবগুলা নট নেসেসারিলি গভর্নমেন্টের ক্রিয়েটেড, কিন্তু গভর্নমেন্টকে তো এটা ম্যানেজ করতে হবে। আপনি এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখছি একটা ব্যর্থতা আছে, সিদ্ধান্তহীনতা আছে, স্বচ্ছতার অভাব রয়েছে। তো জুলাইয়ের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা সবার কাছে, জনগণের কাছে খুবই ইম্পর্টেন্ট। এটার ব্যাপারেই এখন হলো না, তারপরে একটার পর একটা সমস্যা তো তৈরি হচ্ছে। কিন্তু এভাবে চলতে থাকলে কিন্তু আমরা একটা ফেইল স্টেটের দিকে এগোচ্ছি কিনা এটা হচ্ছে ডক্টর মোমেন। না মানে ব্যর্থ রাষ্ট্র হবো কি হবেন সেটা তো অনেক পরের প্রশ্ন, কিন্তু ধরেন 39টা দেশ তো ভাই তেলের দাম বাড়িয়েছে, অনেক দেশ তো নানান পদক্ষেপ নিয়েছে, ফলে আমাদের সরকার বাড়ায় নাই, সেটিকে আপনারা সাধুবাদ জানাবেন না? অথবা যখন বাড়াবে তখন সেটি নিশ্চিতভাবেই সমালোচনা অবশ্যই করবেন, কিন্তু সেই অর্থ কোথা থেকে বাড়াবেন কি কমাবেন একটা তো প্ল্যানের আন্ডারে করতে হবে। জি, আপনি বলেন যে আমাদের জ্বালানি সংকট হচ্ছে, কিংবা জ্বালানি সংকট নাই এই জন্য বাড়াচ্ছি না, কিংবা ভবিষ্যতে বা জ্বালানি সংকট হতে পারে এই জন্য আমার প্ল্যান এই, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি জনগণের সাথে শেয়ার করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা সেটা করেছেন। তিনি ইনস্ট্যান্ট, তিনি সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি জীবনে কোনো ইলেকশনে হারেননি। তিনি স্কুল বন্ধ করে দিয়েছেন না, অফিস আদালত 6 দিনের জায়গায় 5 দিন করেছেন না, অফিস আওয়ার কমিয়ে এনেছেন না। এগুলো তো আপনাকে করতে হবে, এগুলাকে আপনি শুধুমাত্র জনগণের কথা বলে কার্যকর সিদ্ধান্ত আপনি নিতে হবে, ডিসাইসিভ সিদ্ধান্ত নিতে হবে। এজন্য আপনি গভর্নমেন্ট। অনেক ধন্যবাদ নজিবুর রহমান মোমেন এমপি, ধন্যবাদ শহীদ ইসলাম বাবুল এমপি, এবং ধন্যবাদ প্রফেসর মোয়াজ্জেম হোসেন। দর্শক, এই ছিল আলোচনা। বাংলাদেশ ভালো থাকুক, আপনারা সবাই নিরাপদে থাকুন সেই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।